সুপ্রিয় শ্রোতা, নিবেদন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বই আমার ফাঁসি চাই। বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। আজ থাকছে 18তম পর্ব। 18তম পর্বে থাকছে ফেন্সিডিল কাহিনী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেন্সিডিল খেতেন না। 91 সালের নির্বাচনে হেরে যেয়ে বিরোধী নেত্রী হিসাবে 29 নম্বর মিন্টু রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকত। ঘুম হতো না, নাক দিয়ে সবসময় পানি ঝরত, মাথা ব্যথা করত, টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। ডাক্তার এস এ মালেক তদানীন্তন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা। ডাক্তার এস এ মালেক অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন। ডাক্তার এস এ মালেকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। ডাক্তার মালেক এই সকল ওষুধের জন্য কোনো পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডাক্তার মালেক অযথা নেত্রীকে ওইসব ওষুধ খাওয়াচ্ছেন। ডাক্তার মালেকের হোমিওপ্যাথি ওষুধের সাথে চলত তুলসী পাতার রস, জ্যৈষ্ঠ মধু। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন ডাক্তার এস এ মালেক এক বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, নেত্রী 2 চামচ করে দিনে 3 বার এই ওষুধ খান। দেখবেন সর্দি চলে যাবে, খুশখুশি কাশিও চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ধরা চলে যাবে, রাতে ভালো ঘুম হবে। একজন বলল, হায় হায়, এটা তো ফেন্সিডিল। আপা, এটা খেয়ে মানুষ নেশা করে। মালেক ভাই, এটা আপনি কি আনলেন? ডাক্তার এস এ মালেক বললেন, রাখো তোমাদের কথাবার্তা। নেত্রী, এই ঔষধ আমাদের দেশেই ছিল, আমরা কত প্রেসক্রাইব করেছি। এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ। এরশাদের আমলে শুধু শুধু এই ওষুধটা ব্যান্ড করেছে। নেত্রী, আপনি খেয়ে দেখেন, যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন। এটা 92 সালের প্রথম দিকের কথা। এরপর থেকেই 2 চামচ করে দিনে 3 বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে, সেদিন 5-6 চামচ করে দিনে 3-4 বার। এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভার মঞ্চে নিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্ত পর্যন্ত। লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন। এভাবে বছর 2-3 নেত্রী নিয়মিত প্রতিদিন ফেন্সিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না। যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই পুরানো সেই রোগ ব্যাধি, সর্দি, গলা খুশখুশি, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে। তাই ডাক্তার এস এম মালেক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে থাকলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো, আপা, ঢাকার খবর কি? নেত্রী কাব্যিক সুরে বললেন, কেউ কারো নাহি ছাড়ে, সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে, যা হয় হোক। আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারে জনসভা। নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে, গলা গরম রাখতে হবে। গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। বেলা 11টায় কক্সবাজারের জনসভা শুরু হলো। এর মধ্যে ঢাকার পরিস্থিতির গুরুতর অবনতি ঘটার সংবাদ এলো। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না। তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পক্ষে এটা বোঝা গেল। এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর, রংপুর, বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামানের নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকেরা আরিচা ঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় ও নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলদিয়া ও নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়্যারলেসের মাধ্যমে হুঁশিয়ারি করে দেয়। এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকিয়ে দেয়। কুমিল্লার ময়নামতি,
চিটাগাং, বান্দরবন প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না। শেখ হাসিনা ইতোমধ্যে 7টি পথসভায় বক্তৃতা করেছেন। ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, কিন্তু কার পক্ষে নেমেছে, অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে, জেনারেল নাসিম না রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ বলেন টেকনাফে, কেউ বলেন বান্দরবানে, কেউ বলেন চিটাগাংয়ে। আওয়ামী লীগের বান্দরবানের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবানে নিয়ে যেতে থাকলে প্রতিমধ্যে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন, বর্তমানে শেখ হাসিনার শ্রমমন্ত্রী মান্নান, বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউসে নিয়ে তোলেন। চিটাগাং সার্কিট হাউসের ভিভিআইপি রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মেয়র মহিউদ্দিন, চিটাগাং আওয়ামী লীগ সভাপতি বর্তমান শ্রমমন্ত্রী মান্নান, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন। দেশের এই সংকট মুহূর্তে করণীয় কি সে বিষয়ে জননেত্রী শেখ হাসিনা বেমালুম, নিশ্চুপ। টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে আর যেন কোনো কাজ নেই। শুধু ঢাকায় একটা ফোন করে শেখ হাসিনা রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলে নিশ্চুপ, নির্বিকার। অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করল, নেত্রী আমাদের করণীয় কি? নেত্রী উত্তরে আমতা আমতা করলেন। ঢাকা থেকে আসা নেত্রীর সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা। অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইলেন, কি জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত? এজন্য মিছিল বের করা উচিত, জেনারেল নাসিম বিএনপি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রতিপক্ষ, মানে বিএনপির প্রতিপক্ষ। জেনারেল নাসিমকে সেনাবাহিনী প্রধান করে রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের সেনাবাহিনীর উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ফলে আগামী 12 জুনের নির্বাচনে এর প্রভাব পড়বে। ঠিক আছে, নাসিমের পক্ষে মিছিল বের করেন বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন। চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন, সভাপতি মান্নান মিছিল বের করতে অস্বীকৃতি প্রকাশ করলে, তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে, তারা বলেন, এখন কোথায় লোকজন পাবো, মিছিলের স্লোগান কি হবে? ঢাকা থেকে আগত নেত্রী সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, যে কোনো কিছুর বিনিময়ে মিছিল করতে হবে, নইলে 12 জুনের নির্বাচনে আবার ক্ষমতায় যেতে চান? জেনারেল নাসিম যদি নাও টেকে, নাসিমের যদি পতনও হয়, তথাপি মিছিল বের করে প্রতিবাদ বজায় রাখতে হবে। আপনারা মিছিল বের করেন, মিছিলে স্লোগান দেবেন, জেনারেল নাসিম জিন্দাবাদ, আব্দুর রহমান বিশ্বাস নিপাত যাক। এই পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান বাইরে যেয়ে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল। টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হলো। শেখ হাসিনা ভাষণ শুনে বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোথায়? হাবিবুর রহমান কোথায়? খালেদা জিয়া 24 ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে ওদের হাতেই রয়ে গেছে, আমরা তো কিছুই বুঝিনি। শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন। ঢাকা থেকে আগত সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী ঢাকায় ফোন করে তার স্ত্রীকে বলল, তুমি যাও আওয়ামী লীগ অফিসে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায়, যে বলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছে মিছিল বের করতে এবং মিছিলের স্লোগান দেবে, জেনারেল নাসিম জিন্দাবাদ, আব্দুর রহমান বিশ্বাস নিপাত যাক। হঠাৎ বেডরুমের রিসিভার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে ওঠেন, এই এই এই, তারপর চুপ, আর কিছুই বললেন না। অর্থাৎ নেত্রী বেডরুমের রিসিভার তুলে এতক্ষণ কথাগুলো আড়ি পেতে শুনেছিলেন। টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতা নেত্রী শুনলেন, আবার বেডরুমে চলে গেলেন। বেডরুমে গিয়ে নজিব ও বাহাউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন, আমি কোথায় যাব, তার চেয়ে দেখ কি হয়, বলেই শেখ হাসিনা পুরো আধা বোতল ফেন্সিডিল খেয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেনারেল নাসিম এই লড়াইয়ে পরাজিত। সকালবেলা জননেত্রী শেখ হাসিনা বলেন, নাসিম পরাজিত হয়েছে, ভালো হয়েছে। নাসিমকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম, ও তখন ডার্ট দেখিয়েছে, পরাজিত হয়েছে, ঠিক হয়েছে।
সকাল 9টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীরবিক্রম বরখাস্ত ও গ্রেপ্তার হলেন। এরপর থেকে আর কোনোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গ উচ্চারণ করলেন না। সুপ্রিয় শ্রোতা, এখানেই শেষ করছি 18তম পর্বের, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি 19তম পর্বে থাকছে আবু হেনার আগমন, ঐক্যমত্যের সরকার, রহস্য নিঃসাদের পা ধরা, হানিফ এলজিআরডি মন্ত্রী। ভালো থাকবেন আর আপনাদের মতামত কমেন্টসে জানিয়ে দেবেন। ধন্যবাদ।